আজকে কাজ থেকে বেরিয়ে স্টেশনে নামতে একটু দেরি হয়ে গেল। যেইভাবে আকাশটা কালো মেঘে ছেয়ে রয়েছে, তাতে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে একটা ঝড় তুফান আসবে। চারিদিকে যেভাবে বাজ পড়ছে, সেই শব্দে যেন কানে তালা লেগে যায়। মনে হচ্ছে জোরদার একটা বৃষ্টি আসবে। ভগবান, আমি বাড়ি পৌঁছে যাই, তারপর বৃষ্টিটা আসুক। এই ঠান্ডায় যদি ভিজি, তবে আর কালকে আর রক্ষে থাকবে না। নিঘাত কালকে নিউমোনিয়া বা জ্বরে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। কিছুক্ষণের মধ্যে যেন আকাশে বাজের তীব্রতা বৃদ্ধি পেতে থাকলো, আর বৃষ্টি ঝমঝমিয়ে নেমে গেল। এই প্রবল বৃষ্টিতে আর প্রবল কনকনে ঠান্ডা হাওয়া যেন আমার শরীরের ভেতরের হাড়গুলোকেও ঠকঠক করে কাঁপিয়ে তুলল। একটা বাড়ির শেটের নিচে গিয়ে আমি দাঁড়ালাম। একেতেই অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেল, তার মধ্যে আবার এই বৃষ্টি। কালকে যদি নিউমোনিয়া হয়ে অফিস না যেতে পারি, তারপরে আর কি মাইনে থেকে টাকা কাটা যাবে। কালকে আবার অফিসে একটা মিটিং আছে, যদি না যেতে পারি তাহলে তো আমার আর রক্ষে নেই। আমি এসব কথাই চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভেতর থেকে যে একটা আওয়াজ আসছে, সেই দিকে আমার মনোযোগই যায়নি। মনে হচ্ছে যেন ভেতরে কারা জানি ঝগড়া করছে। যখন আমি মন দিয়ে সেই আওয়াজটা শুনলাম, তুই তো আমার হাতে লেখা, তোকে আমি ছাড়বো না, আজকে মেরে ফেলবো আজকে। পাশের জানলা দিয়ে আমি দেখতে চেষ্টা করলাম। দেখলাম ভেতরে একটা আলো জ্বলছে। ভেতরটা খুবই সুন্দর পরিপাটি করে সাজানো। জানলার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে একজন মহিলা। দেখতে তাকে খুবই রূপসী, এবং গায়ের রং তার ধবধবে সাদা, এবং পরনে তার একটা সাদা রঙের শাড়ি। সেই মেয়েটার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী লোক, হাতে তার একটা চাকু। তুই আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছিস, তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না কোনো মতে না। জানি না, তোকে যদি আজকে আমি ছেড়ে দিই, তাহলে তুই কত জনের এইভাবে জীবন নষ্ট করে দিবি। তোকে তোকে আমি ছাড়বো না। আমি দেখলাম মেয়েটা যেন ওখানে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলো। মেয়েটা যেন ভয়ে সেখানেই পাথর হয়ে গেছে। লোকটা যেন ক্ষোভে, হিংসায়, প্রতিশোধে পুরোপুরিভাবে উন্মাদ হয়ে গেছে। লোকটা রেগে যেন মেয়েটাকে এক্ষুনি ছুরি বসিয়ে দেবে। আমি আর সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেই ঘরটার দরজার দিকে দৌড়াতে শুরু করলাম, ঊর্ধ্বশ্বাসে পড়ি কি মরি ভাবে। দরজা ঠেলে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম সেই লোকটা ঠিক সেইভাবেই সেই মেয়েটার দিকে ছুরি তাক করে দাঁড়িয়ে আছে। এই অবস্থা যদি আমি মেয়েটাকে বাঁচাতে যাই, লোকটা যদি ঘুরে আমার ওপরই ছুরি দিয়ে আঘাত করে, তখন এত কিছু ভাবতে ভাবতে দেখলাম লোকটা এখন মেয়েটার দিকে আঘাতে শুরু করেছে ধীরে ধীরে। আমি আর দাঁড়িয়ে না থেকে লোকটাকে সামনে গিয়ে দিলাম এক জোরে ধাক্কা। লোকটা ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু কিন্তু এ কি, সেই লোকটার হাতে থাকা ছুরিটা সে লোকটার বুকেই বসে গেল। পুরো মাটিতে যেন রক্ত চারিদিকে ছড়াছড়ি করতে থাকলো। আমি একটা অ্যাম্বুলেন্স ডাকবো সেটাও আমি পারিনি। যদি পুলিশ আমায় খুনি ভেবে জেলে ভরে দেয়। মেয়েটাকে সাথে নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। বলছি, এটা হচ্ছে আমার বাড়ি। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো অসুবিধা হয়, নির্দ্বিধায় আমাকে বলবেন। ধন্যবাদ। আপনি যে ওই শয়তানটার হাত থেকে আমাকে বাঁচালেন, আমি এর জন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আহ, আসলে একটা কথা জিজ্ঞেস করা রয়েই গেল। সেই লোকটা কি হয় আপনার? ওই লোকটা আমার বাবা হয়, কিন্তু কোনোদিনও আমায় মেয়ে বলে মানতে পারেননি। সব সময় আমায় মারতো। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনি ওই ঘরটায় থাকবেন, আর আমার ঘরটা ঠিক ওইদিকে। কোনো কিছু দরকার হলে আমাকে নিশ্চয়ই বলবেন। এই তন্ময়দা, তুমি কি শুনেছো? কয়েকদিন ধরে এই পাড়ায় যেন একটা অদ্ভুত জিনিস হচ্ছে। অদ্ভুত জিনিস? না তো, এমন তো কোনো কথা আমার কানে আসেনি। কে জানি এই এলাকার সমস্ত পশু পাখির রক্ত চুষে খেয়ে নিচ্ছে, আর পড়ে থাকছে শুধু তাদের নিথর রক্তশূন্য দেহ।
আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেল। রাতে বিছানায় শুয়ে শুয়ে সেই চায়ের দোকানের ছেলেটার কথাই চিন্তা করছিলাম। খাওয়া জানি হজম হচ্ছে না, তাই একটু ছাদে গিয়ে দাঁড়ালাম। ছাদে কিছুক্ষণ পায়চারি করার পর যখন আমি সামনের বাগানের দিকে তাকালাম, তখন আমি আতঙ্কে পুরোপুরিভাবে ভয়ে কাঁপছি। সামনে মিনু হেঁটে যাচ্ছে, আর আর ওর চোখ, ওর মুখ, ওর গায়ের রং পুরোপুরিভাবে ফ্যাকাশে। কি বীভৎস, কি ভয়ানক! এ তো এ তো কোনো মানুষ নয়, এ তো কোনো মানুষ হতেই পারে না। তোমাকে আমি দেখে নিয়েছি, তুমি তুমি কোনো মানুষ হতেই পারো না। সে লোকটা যে তোমাকে মারছিল, সে তোমার বাবা নয়। হয়তো এইভাবেই সে তোমাকে আমার মতো নিয়ে এসছিল। তুমি এই প্রাণীগুলোকে মেরে এরকম কাজ করতে পারো না। আজকে আমি বাইরে থেকে গিয়ে তান্ত্রিক ডেকে নিয়ে আসবো, যা ব্যবস্থা করার ওরাই করবে তোমার। তুই যখন আমার আসল চেহারা দেখেই ফেলেছিস, তবে দেখ আমার আসল রূপ এবার। সেই বুড়োটার মতন তোরও এবার মরতে হবে। দেখলাম সে মেয়েটা নিজের রূপ বদলে নিল, আর বদলে কি বিকট তার চেহারা, ভয়ানক। সেই বুড়োটার মতন তোরও এবার মরতে হবে। এই নে। মেয়েটা নিজের একটা হাত লম্বা করে আমার গলাটা চেপে ধরলো দেয়ালের মধ্যে। আমি শ্বাস নিতে পারছি না, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখ কেমন লাগছে। তুই ওঝা দেখবি, আমায় মারবি? মর এবার। কিছুক্ষণের মধ্যে ওর হাতটা আলগা হয়ে এলো, আর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। একটু জ্ঞান আসতে দেখলাম ওই লোকটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। ওই লোকটা বলল, শয়তানি, তুই কি ভেবেছিলি আমার মতো একটা তান্ত্রিককে তুই তুই এইভাবে মেরে ফেললে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? কোনোদিন না, তুই আজকে আমার হাতেই মরবি। দেখ, আমি মরার পরও ফিরে এসেছি শুধু তোকে মারার জন্য। লোকটার হাতে যে চাকুটা ছিল, সেই চাকুটা সেই পেতনিটার দিকে ছুড়ে দিল। সেই চাকুটা গিয়ে সেই মেয়েটার পুরো মাথার ভেতরে ঢুকে গেল, আর গল গলিয়ে সেখান থেকে রক্ত বইতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মেয়েটা সেখান থেকে মিলিয়ে গেল, আর সেই লোকটাও ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে মিলিয়ে গেল বাতাসে। গল্পটা শুনতে অদ্ভুত হলেও গল্পটা সত্যি। তারপর থেকে সেই আত্মা আর কোনোদিনও আমার সামনে আসেনি।